প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে। আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কম বেশি অনেকে জানেন। একটা নতুন ধরনের মার্কেটিং ব্যবস্থা এটা, বিশেষ করে যারা সামাজিক মাধ্যম যেগুলো সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে এই মার্কেটিংটা পরিচালিত হয় এবং তাদেরকে আকৃষ্ট করা হয় বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে। তো বাংলাদেশে এরকম একটি কোম্পানি অ্যানালাইজেন, তারা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ের পায়োনিয়ার বলা যায়। তারা খুব অনেক আগের থেকে তারা কাজ করছে বিষয়টা নিয়ে, একদম প্রথম থেকে। তো তারা কিভাবে কাজ করছে, তাদের অফিসের অবস্থা কেমন, তারা কিভাবে নতুন নতুন বিষয় উদ্ভাবন করছে, ক্লায়েন্টকে স্যাটিসফাই করছে, এই বিষয়গুলো নিয়ে এবং ভবিষ্যতে তারা কি করবে সে বিষয়গুলো আজকে আমরা কথা বলবো। আর স্টুডিওতে আমাদের সাথে দুজন আছেন, তাদের ডেজিগনেশন তারা নিজে বলবেন, আমি বলবো না। একজন সুমিত সাহা এবং একজন জসিম উদ্দিন। তো আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আগে আপনারা আপনাদের ডেজিগনেশনটা বলুন। আচ্ছা, আমার ডেজিগনেশন হচ্ছে কো-ফাউন্ডার অ্যান্ড দ্য রেইন মেকার। তো আমাদের ডেজিগনেশনে আমরা অফিসিয়াল যেগুলো ইউজ করা হয় নর্মালি সেরকম কোনো ডেজিগনেশন আমরা ইউজ করি না। আমাদের ডেজিগনেশনগুলো হয় খুব ফানি, এবং ডেজিগনেশন দেখে কে বড় কে ছোট এটা যেন বোঝা না যায়, সেই জিনিসটাই আমরা এনশিওর করি। তো রেইন মেকার কি ধরনের রেইন মেক করে? রেইন মেকার শব্দটার অর্থ হচ্ছে, মানে অনেকটা শুনেই বোঝা যাচ্ছে এটা এক্সিকিউশন রিলেটেড একটা ওয়ার্ড। যে রেইন মেকার মানে হচ্ছে যে রেইন মেক করছে। দ্যাট মিনস আমি আসলে এক্সিকিউশন টিমটা দেখছি, যে কোনো একটা প্ল্যানিং আসলো, সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করার দায়িত্ব হচ্ছে আমার অ্যাক্টিভেশন যেটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেটা বিভিন্ন ধরনের এক্সিকিউশন হতে পারে, সেটা ডিপেন্ড করছে। আর জসিম উদ্দিন, আপনি আপনার আমার ডেজিগনেশনটা হচ্ছে দ্য আনডিফাইন্ড। আনডিফাইন্ড, জি। তো দ্য আনডিফাইন্ড বলতে আসলে আমরা থিওরিটিক্যালি যেটা বুঝি যে আসলে যার কোনো ডেফিনেশন নাই। আসলে প্র্যাকটিক্যালি আসলে আমাদের অফিসে আমরা প্রত্যেকেই এমন একটি ডেজিগনেশন চুজ করি এবং এটার রাইটটা আমাদের নিজেদেরই থাকে যে আমরা আসলে কি চুজ করব কি চুজ করব না। এবং এক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করি সেটা হচ্ছে যে আমাদের পার্সোনাল অ্যাবিলিটিটা কোন দিক দিয়ে বেটার, আমরা কোনটাকে ফোকাস করতে পারি। যেমন আমার দ্য আনডিফাইন্ড ফোকাস করার কারণটা হচ্ছে যে অফিসে রাত 3টা বলেন আর সকাল 10টা বলেন আর বিকাল 5টা বলেন, যদি এমন কোনো সময়ে কোনো একটি কাজ আসে এবং সেটি উইদিন 2 আওয়ার্স অর উইদিন 1 আওয়ার্স অথবা আনলিমিটেড টাইম যাই হোক না কেন, কোনো কিছু একটা করতে হবে, এবং সেক্ষেত্রে সবার আগে যে নামটা চলে আসে, সুমিত ভাই এই ব্যাপারে আরো ডিটেলস বলতে পারবেন। সেই ক্ষেত্রে আসলে মানে লিমিটলেস কোনো একটা যদি ইনফাইনাইট কিছু একটা যদি হয়, যার কোনো স্টার্টিং নেই, যার কোনো এন্ডিং নেই, একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে আপনি যখন এখানে ঢুকবেন চাকরি করার জন্য হোক বা পার্টনার হিসেবে ঢুকবেন, ঢোকার সময় আপনার কোনো ডেজিগনেশন থাকে না। এক্স্যাক্ট কাজ কি ধরনের কাজ করবে, ওনার বৈশিষ্ট্য কেমন, তার ক্যারেক্টার, তার বিহেভিয়ার কি রকম, তার ক্যারেক্টার কি রকম, উপাধি দেয়া হয় বা ডেজিগনেশন না। তাহলে এবং সেটাও খুব অনেকটা ভার্সিটিতে আমরা যে র‍্যাগ দেখি অনেকটা, ওইটা আমাদের এই জিনিসটা হয় খুব হাস্যোচ্ছল অবস্থায় একটা র‍্যাগ সিস্টেম থাকে আমাদের, যেদিনকে তাকে আসলে অফিসিয়ালি তার ডেজিগনেশনটা দেওয়া হয়। হ্যাঁ, তো সেটা খুব মজাদার হয়। ও হয়তো এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবে যে ওকে কিভাবে এটা করা হয়েছে। এবার একটু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা তো ওয়ান অফ দ্য পায়োনিয়ার কোম্পানিজ ইন বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। সে বলছিলেন যে 2008 সালে আপনারা এটা শুরু করেছেন। তো 2008 সালে ডিজিটাল মার্কেটিং বিষয়টা একটু নতুন, মানুষজন হয়তো সেভাবে নিতে পারে না বা মানুষজনকে বোঝানোর জন্য অনেক স্ট্রাগল করেছেন আপনারা। তখন মানুষ কেমন প্রতিক্রিয়া করতে এটা শুনলে? মানুষ আসলে সত্যি কথা বলতে ডিজিটাল মার্কেটিং তখন মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো প্রতিক্রিয়া ছিল না আসলে। কারণ আসলে 2008 থেকে আমরা চেষ্টা শুরু করেছি, বাট আমরা কিন্তু সফল হয়েছি আরেকটু পরে। কারণ ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশে প্রথম কাজ শুরু করেছে এরকম কোম্পানি, মানে যারা ছিল তারাও খুব লিমিটেড ছিল। এবং বাংলাদেশে কিন্তু রিসেন্টলি আপনারা দেখছেন প্রচুর ব্র্যান্ড, বিদেশি ব্র্যান্ড তারা এখানে বাংলাদেশের মার্কেটে আসছে। তারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যতটা ইন্টারেস্টেড এবং তারা যতটা জানে, ওই সময় কিন্তু সেটা ছিল না। এবং ওই সময় আমরা ছিলামও অনেক ইয়াং। আমরা স্টুডেন্ট লাইফ থেকে আমি এবং আমার আরেকজন ফ্রেন্ড মিলে অ্যানালাইজেন আমরা স্টাবলিশ করি। তো তখন ওর নাম রিদওয়ান। তো যখন আমরা যাই তখন সবাই আমাদের দিকে আসলে তাকিয়ে থাকতো যে এটা কি বলছে, এমন একটা মার্কেট নিয়ে কথা বলতে আসছে যে মার্কেটটা আমরা জানিও না। 2 নম্বর হচ্ছে যে এত ইয়াং, এখনো পাসই করে উঠতে পারে নাই, তো তোমাদেরকে দিয়ে আমরা কি কাজ করাবো, ভরসা পাবো কিভাবে? হ্যাঁ, তো ও যেটা বললো যে ডেজিগনেশনের ব্যাপারটা, এই সময় এটা একটা জিত থেকেই আসছে আমাদের আসলে। কারণ ওই সময় আমরা ডেজিগনেশন জানতে চাওয়া হতো, এবং আমরা তখন আমাদের ভিতরে একটা জিত চেপে গিয়েছিল যে আমরা এমন একটা নিজেরা একটা কিছু করব যেটার কাছে মানুষই আসবে এবং আমরা যাব না, এবং আমাদের ডেজিগনেশনগুলো মানুষ শুনে ওয়াও বলবে। এখন সেটা হচ্ছে এবং অন্যান্য কোম্পানিগুলো আমাদেরকে ফলো করছে। এবং এমনও হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড দেখে অনেক ক্লায়েন্ট আমাদেরকে একবারে কাজ দিয়ে দিয়েছে।
আমাদেরকে অ্যাপয়েন্ট করে দিয়েছে কিভাবে? জাস্ট বিকজ আমাদের কার্ডটা থাকে অনেক ক্রিয়েটিভ। আমি আপনাকে অলরেডি কার্ড আমার শেয়ার করেছি। তো সেখানে আমাদের যে ডেজিগনেশন থাকে, আপনি খেয়াল করেন, আপনি যদি আমাকে একটা কার্ড দেন, সেখানে যদি আমি একটা নর্মাল ডেজিগনেশন দেখি, আমার কিন্তু হ্যাঁ নর্মাল একটা ডেজিগনেশন আমি দেখলাম, পকেটে রেখে দিলাম। বাট যখনই আমার কার্ডটা দেখছে রেইন মেকার, এটা কি, এই যে কোশ্চেনটা আমরা এক্সপেক্ট করি। কারণ আমাদেরকে যখনই আপনি কোশ্চেন করছেন, দেন আমার কাছে অপশন চলে আসছে যে আমি আসলে কি, তুমি কিন্তু জানতে চেয়েছো, সো তোমাকে আমি বলছি। সো এই জিনিসটা আমরা ক্রিয়েট করতে চেয়েছি যে কোশ্চেনটা মানুষের কাছ থেকে আসতে হবে আমার কাছে। সো এইভাবেই আমরা আসলে এটা ছোট একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এইভাবেই কাজ করি এবং আমাদের ক্লায়েন্টরা প্রথমে আমাদের কাছ থেকে অবাক হয়, তারপরে আস্তে আস্তে আমাদের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আচ্ছা ফাইন। আচ্ছা এখন এই ট্রেডিশনাল মাধ্যমে মার্কেটিং এবং এই অনলাইনে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, এই ওই দিকে না গিয়ে এদিকে আসলেন কি শুধু চ্যালেঞ্জের কারণে, নাকি? ডেফিনেটলি চ্যালেঞ্জ একটা ফ্যাক্ট ছিল। 2 নম্বর হচ্ছে আমি নিজে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এবং আমার যে পার্টনার, আমরা দুজন যে শুরু করেছি, সেও কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তো আমরা স্বাভাবিকভাবেই তখন এমন একটা ফিল্ডে কাজ করতে চেয়েছি, কারণ আমাদের কিন্তু আমরা বুয়েট থেকে কমপ্লিট করার পরে আমাদের বাইরে যাওয়ার অনেক অপরচুনিটি ছিল। সো বাট আমরা দেশে থেকে কিছু একটা করতে চেয়েছি। সো সব নর্মাল মিডিয়ার মধ্যে আমরা আসলে আমাদের কিছু দেখানোর সুযোগ ছিল না আর কি, সত্যি কথা বলতে। কারণ অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেখানে তারপরে নতুন একটা কিছু শুরু করা দেশের মার্কেটে, হ্যাঁ, এটা আর একটা শুধু সেটাই বিষয় না, ছিল। একদম প্র্যাকটিক্যাল এটা হচ্ছে যে আমাদের ইনভেস্ট করার ক্ষমতাও ছিল না সেই সময়। বাট এই মিডিয়াগুলোতে কিন্তু ইনভেস্ট করতে হয়। বাট আমরা কিন্তু আজ পর্যন্ত অ্যানালাইজে নেই, আমরা এখন পর্যন্ত কোনো ইনভেস্ট করিনি। আমরা যা আর্ন করি সেটাই আমরা ব্যয় করি। সো আমরা এটাকে আসলে একটা ভালো দিক হিসাবে ধরি। আমরা এখন পর্যন্ত কোনো ইনভেস্টমেন্টে যাইনি। ফাইন। এবার আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি এখানে জয়েন করলেন কতদিন আগে? প্রায় বছরখানেক হলো। আচ্ছা, কি জন্য জয়েন করলেন এখানে, বা কোন বিষয়টা ভালো লেগেছিল দেখে জয়েন করলেন, নাকি আকস্মিকভাবে হয়ে গেছে? এইটা শুনতে চাই একটু। ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং, কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন এন্টারপ্রাইনার এবং এখনও আমি আছি। তো সেক্ষেত্রে আমার কাছে একজন এন্টারপ্রেনারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বাংলাদেশের জব কালচারটা যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমাকে সকাল 10টায় অফিসে ঢুকতে হবে, বিকাল 5টায় অফিস থেকে বের হতে হবে, এবং রাতে কাজ বা সন্ধ্যার পর কাজ থাকতে পারে বা না থাকতে পারে। ব্যাপারটা এমন যে আমি যদি ক্রিয়েটিভ কিছু করতেও চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার হাই ম্যানেজমেন্ট, তার হাই ম্যানেজমেন্ট কিছু একটা অ্যাপ্রুভাল বা একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গিয়ে আমাকে তান্ত্রিক জটিলতা, এবং সেটা যেটা আমরা শুধুমাত্র বলি সরকারি খাতে, আসলে সরকারি খাতেও না, প্রাইভেট খাতে বা কর্পোরেট কালচারও সব জায়গায় একই অবস্থা। তো এই জায়গাটাতে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে অ্যানালাইজিংকে। এবং ফার্স্ট পয়েন্টটা যদি আমি বলি, ফার্স্টে আমি যখন অ্যানালাইজিংয়ের প্রথম যেদিন আসি, ফার্স্ট যেটা সুমিত ভাই বললো বা সবাই যে কোশ্চেনটা করে ডেজিগনেশন নিয়ে, এবং সেকেন্ড যে বিষয়টা যেটা আমাদেরকে বা আমরা যারা কাজ করছি তাদেরকে অন্য কোম্পানিতে যারা কাজ করছে তাদের কাছ থেকে আলাদা করে রাখছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে ফিল করি যে আমরা আসলে অ্যানালাইজেনে জব করছি না বা অ্যানালাইজেনে কাজ করছি, মাসের শেষে কিছু একটা পাচ্ছি, এরকম কিছুই না। আমরা প্রত্যেকে মনে করি যে অ্যানালাইজেনটা আমাদের নিজেদের, আমি যে কাজটা করছি এবং সেই কাজটা হচ্ছে আমার নিজেরই একটা আউটপুট চলে আসছে। অর্থাৎ আমরা কেউই আসলে অ্যানালাইজেনে কাজ করছি না, আমাদের বিলিফটা এবং আমরা বিশ্বাস করি এবং আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই অ্যানালাইজেনের সাথে কাজ করছি। এটা আসলে আপনার এই উত্তরের সূত্র ধরে আমি আপনার কাছে জানতে চাইবো যে কি এমন জাদু আছে অ্যানালাইজেনের মধ্যে যে উনি মনে করছেন যে এটা তার নিজের প্রতিষ্ঠান, এবং নিশ্চয়ই অন্য অনেকেই এইভাবে ভাবেন, বা কি একটা পরিবেশ তৈরি করেছেন, এই রহস্যটা একটু শেয়ার করেন। আচ্ছা, পরিবেশ বলতে এমন কিছু এক্সেপশনাল আপনারা হয়তো চোখে গেলে দেখা যায় না, বাট ওর ইন্টারভিউটা যদি আমি ওর যে ইন্টারভিউটা নিয়েছিলাম, সেই ইন্টারভিউতে ওকে যে অদ্ভুত কোশ্চেন করা হয়েছিল, হ্যাঁ, এবং যে কথাগুলো বলা হয়েছিল সেটা হয়তো ওকে অ্যাট্রাক্ট করেছিল, আমার এখন যেটা মনে হয়। তো আসলে আমরা নিজেরা কিন্তু অনেকদিন চাকরি করে এসেছি, আমরাও স্ট্রাগল করে এসেছি। আমি, আমার ফ্রেন্ড, আমরা দুজনই বেশ স্ট্রাগল করেই তারপরে কিন্তু আমাদের এই মানে প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। সো আমরা ওইখানে যে প্রবলেমগুলো ফেস করেছিলাম, একটা মানুষ সে যখন একটা ভার্সিটি থেকে পাশ করে বের হওয়ার পরে তাকে যে চ্যালেঞ্জ মানে তার সামনে আসে, যে ব্যবহার তাকে ফেস করতে হয়, এগুলো আমরা জানি। সো আমরা চেয়েছিলাম ওই পেইনগুলো যেন আমার এখানে যে আসবে সে না পায়, ঠিক আছে? সো সেটা আমরা ইনশিওর করেছি, এবং এই কারণেই কখনো একটা মানুষকে আমরা প্রেশার দিই না। মানে তার মানে এরকম যে একটা প্রতিষ্ঠানে কে বস কে জুনিয়র এরকম কিছু না, এরকম কোনো ব্যুরোক্রেসি আমাদের অর্গানাইজেশনে নাই। মানে এটা আপনারা বিশ্বাসও করেন এবং কাজের ক্ষেত্রে এটা শুধু আমরা না, যারা কাজ করছে তারা পার্সোনালি বিশ্বাস করে। এখানে একটা বিষয় আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমাকে একটা সার্টেন টাইমে অফিসে আসতে হবে, আবার সার্টেন টাইমে অফিস আওয়ার শেষ হবে। আমাদের আসলে অফিস আওয়ার আপনি 12টা থেকে 12টা বলতে পারেন, অর্থাৎ রাত 12টা AM থেকে পরের দিন রাত 12টা AM পর্যন্ত, এবং সেটা কিভাবে দেখা যাচ্ছে আমার আজকে কাজ থাকছে, এবার সেটা কন্টেন্ট টিম হোক বা আমাদের টিম হোক, টিম সুপার হিরো হোক, যাদেরই হোক না কেন, যাদের কাজ থাকছে এবং যে সময়টাতে কাজ থাকছে আমি ফ্রি, অর্থাৎ আমি আমার কাজটুকু করব,
এটা যেহেতু আমারই কাজ, সেহেতু আমার কাজ যখন শেষ হবে আমি ফ্রি, এবং এই বিলিফটা আমরা সবাই করি। এবং আমি যেটা মনে করি না যে আমার কাজ হোক আর না হোক আমাকে এই সময় পর্যন্ত অফিসে থাকতে হবে বা এইভাবে কাজ করতে হবে, বসকে খুশি করতে হবে, এই ধরনের কোনো ফিল আমাদের মধ্যে থাকে না, এবং এটা কি উইলিংলি কাজ শুধু করতে পারি। মানে আপনারা যে ধরনের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে গেছেন, কাজ করেছেন এর আগে, সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য নিশ্চয়ই এটা আপনারা অবশ্যই। আচ্ছা, এবার একটু আপনাদের এতক্ষণ মানে খুবই চমৎকৃত হলাম আমরা, যে অনেকে নিশ্চয়ই আমার দর্শক যারা আছেন তারা খুব ভাবছেন যে যদি আমার অফিসটা বা আমার প্রতিষ্ঠানটা এরকম হতো তাহলে নিশ্চয়ই আরও ভালো কিছু করতে পারতাম, নিজের ইনোভেটিভ আইডিয়াগুলো শেয়ার করা, ইমপ্লিমেন্ট করা। হয়তো অনেকে, উনি যেটা বলছিলেন যে অনেক কিছু চিন্তা ভাবনা আছে, আইডিয়া থাকে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অ্যাপ্রুভালের বিষয় থাকে, এটা করতে পারে না। আচ্ছা, তো আমি খুব পার্সোনালি খুবই মজা পেলাম আপনাদের এই এনভায়রনমেন্টটা শুনে। এবার জানতে চাইবো যে অ্যানালাইজেন আসলে কি কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা, আমি অ্যানালাইজিং এর কাছে গেলাম, তারা আমাকে কি কি ধরনের সলিউশন দিবে? অ্যানালাইজারের কাছে আমি প্রথমে যেটা আপনাকে বলবো, আপনি অ্যানালাইজারের কাছে আসলে আপনাকে সম্ভবত আর ফেরত যেতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। কারণ আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি, ডিজিটাল অ্যান্ড অনলাইন মিডিয়া, আপনি যেভাবেই বলেন ডিজিটাল অ্যান্ড অনলাইন মিডিয়া আসলে একই জিনিস আমাদের কাছে। সো আপনি যে কোনো সার্ভিসই আমাদের কাছে চান না কেন, আমরা আপনাকে আসলে বিমুখ করব না। আমাদের কাছে সব ধরনের সলিউশন। তারপরে যদি একটু স্পেসিফিক কিছু বলেন। স্পেসিফিকলি আমরা রেজিস্টার্ড অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি। আমরা আসলে আমাদের এক্সপার্টাইজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এবং অন্যান্য টেকনিক্যাল স্টাফস। এর সাথে সাথে আমরা ডিজিটাল মার্কেটিং, এইখানে আমরা এখন বলতে পারি, আমরা আসলে প্রাউডলি বলি যে আমরা প্রথমে এসেছি, ঠিক আছে, এবং আমরা এখন পর্যন্ত আমাদের পজিশনটা ধরে রাখতে পেরেছি। আমাদের পরবর্তীতে অনেক কোম্পানি এসেছে। শুরুতে কিন্তু আমরা একা ছিলাম, একদম অ্যালোন, এবং আমাদের ক্লায়েন্টও তখন খুব কম। বাট পরবর্তীতে কম্পিটিশন এসছে, নতুন কোম্পানি আসছে, তারা আমাদের সাথে কম্পিট করছে, আমরা তাদের সাথে কম্পিট করছি। হ্যাঁ, সো এই যে একটা কম্পিটিশনের মার্কেট যে শুরু হয়ে গেছে, সো ইট মিনস যে এই মিডিয়াটাতে এখন সবাই কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং খুব স্বপ্নের মতো একটা পেশা হিসেবে ধরে। কিন্তু আজ থেকে 1 বছর 1.5 বছর আগেও কিন্তু সেটা করতো না। ডিজিটাল মার্কেটিং শুনলে গার্জিয়ানরাও কিন্তু বলতো যে ডিজিটাল মার্কেটিং করে কি হবে। বাট এখন কিন্তু সবার কাছে এটা ড্রিম জব। মানে ডিজিটাল মার্কেটিং করা যাবে না, একটা ফেসবুকিং করা যাবে একটু, হয়তো অনেকটা সেটাই মানুষ মনে করতো যে আসলে ডিজিটাল মার্কেটিং মানেই ফেসবুক। কিন্তু ডিজিটাল এখন আপনি তো রেন মেকার, আপনার রেসপন্সিবিলিটি কি? আচ্ছা, তার আগে ওনার কাছ থেকে আমি শুনে আসি। উনি যেহেতু নতুন সদস্য আপনাদের, মানে নতুন কি 1 বছর পুরাতন হয়ে গেছে, আপনি কি কি ধরনের কাজ করছেন? আমি বেসিক্যালি এই যে স্বাধীনভাবে আপনি কাজ করেন, এই স্বাধীনতাটা কিভাবে উপভোগ করছেন এবং কিভাবে অ্যানালাইজারকে, যেমন লাস্ট আমি রিসেন্টলি যে প্রজেক্টটাতে কাজ করলাম সেটা যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা ক্লিয়ারের একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করলাম। তো সেটার ক্ষেত্রে যেমন হয়েছে যে অ্যাট দ্য 11th আওয়ারে ক্লায়েন্ট আসলে আমাদেরকে একটা ফোর্স করে যে আমার আজকে বিকাল 5টার সময় এই কাজটি দরকার, এবং সে আমাকে ফোনটা করলো হচ্ছে দুপুর 12টার সময় অথবা সকাল 10টায় অথবা আগের দিন বিকালে। এবং আমার জানা মতে বাংলাদেশে বর্তমান সময়ে যতগুলো এজেন্সি কাজ করছে, কোনো এজেন্সি আসলে এত দ্রুততম সময়ে এত পারফেক্ট একটি সলিউশন আসলে দিতে পারছে না। এর কারণটা হচ্ছে আসলে আমরা অলওয়েজ হাংরি থাকি যে আমার কি কাজ। যেমন প্রতিদিন সকালে আমি অফিসে এসে সুনিধাকে কাছে এসে বলি যে আসলে আমার কাজটা কি আজকে, এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে আমরা এতটাই ক্ষুধার্ত থাকি এবং কাজের জন্য আমরা এতটাই ডেডিকেটেড থাকি অলওয়েজ, যে দেখা যাচ্ছে যে কোনো একটি কাজ আসলে, এবার সেটা মোবাইল অ্যাপসের হোক অথবা ফেসবুক অ্যাপসের হোক, বেসিক্যালি আমরা যেগুলো নিয়ে কাজ করি, এবং সেলস ট্র্যাকিং সফটওয়্যারের একটা বড় পার্ট আছে যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো এই দুটো পার্টে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট কোনো একটি প্রজেক্টের কাজ আসছে আমাদের, এবং আমরা সেই কাজটি করে আপ করে দিচ্ছি। এবং এভাবে আমরা আসলে আমাদের প্রত্যেকটা যে পার্ট আছে, ফেসবুকের অ্যাপ্লিকেশনের যে পার্টটুকু, গেমস ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কাজগুলো, এগুলো আমরা করে থাকি। আচ্ছা, আপনি খুব সংক্ষেপে যদি বলেন যে আপনার কাজটা কি হয়? আমার কাজটা হচ্ছে, আমি ফার্স্টে একটু আমাকে বলতে হবে, সেটা হচ্ছে অ্যানালাইজেন আমরা 3টা ভাগে ভাগ করেছি আমাদের টিমটাকে। অ্যানালাইজে এখন টোটাল 44 মেম্বার্স আছে, 44 জন মেম্বার আছে। তো এরা 3টা ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি টিম ইনোভেশন, একটাকে আমরা বলি টিম স্পেস কাউবয়েজ, আর একটা হচ্ছে টিম সুপার হিরো। আমার টিমটা হচ্ছে টিম সুপার হিরো। সুপার হিরো হচ্ছে যারা টেকনিক্যাল কাজগুলো করে, গেমস ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এনি কাইন্ড অফ অ্যাপস ডেভেলপমেন্ট, এনিথিং হতে পারে, টেকনিক্যাল স্টাফ যেগুলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এগুলোর টিমটার লিড করছে আমি। তো আমার কাজ হচ্ছে, যখনই একটা আমাদের যে ক্যাম্পেইনগুলো চলে, প্রত্যেকটা ক্যাম্পেইনের সাথে কিন্তু একটা পার্ট থাকে, মানে মেজর একটা পার্টি থাকে কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক্যাল স্টাফস। হ্যাঁ, যেমন আমরা কিন্তু ক্লায়েন্টকে সফটওয়্যার সলিউশন প্রোভাইড করছি। যেমন আমাদের রিনোন ক্লায়েন্ট যেগুলো আছে,
হ্যাঁ, যদি আপনি আমাকে অ্যালাউ করেন আমি ক্লায়েন্টের নামও শেয়ার করতে প্লিজ, পারি। আমি এর পরের প্রশ্নে যেতাম। আচ্ছা, যেমন আমরা আমাদের খুব পুরনো এবং শুরুর দিককার ক্লায়েন্ট, শুরু থেকে আমরা খুব প্রাউড ফিল করি যে আমরা তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সেটা হচ্ছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এবং স্যামসাং মোবাইল বাংলাদেশ শুরু থেকে আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরটা দেখছি, আমরা ডিজিটাল পার্টনার হিসেবে কাজ করছি। এবং স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে শুরু করে স্যামসাংয়ের সেলস ট্র্যাকিং সফটওয়্যার, স্যামসাংয়ের অনেক ধরনের ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার, সব কিছুই কিন্তু আমরা করেছি। প্লাস তার সাথে সাথে স্যামসাংয়ের পেজে আপনারা গেলে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের অ্যাপস দেখতে পাবেন, বিচিত্র গেমস, বিচিত্র অ্যাপস, এই জিনিসগুলো আসতে থাকে। তো একটা ক্যাম্পেইনের একটা কিন্তু অংশ হচ্ছে এটা। হ্যাঁ, একটা ক্যাম্পেইন মানে শুধু কিন্তু ফেসবুকে রেগুলার পোস্ট দেওয়া বা শুধু কন্টেন্ট দেওয়া এটা কিন্তু না, এটার সাথে একই সাথে ওইটা যেমন ইম্পর্টেন্ট সেরকম এই অংশটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমার কাজ হচ্ছে এই টেকনিক্যাল পার্টটাকে হ্যান্ডেল করা। এবং আমার যে ফ্রেন্ড যে আছে রিদওয়ান, সে হচ্ছে অন্যান্য প্রতিটা ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভ অন্যান্য যে কাজগুলো আছে, প্ল্যানিং করা এবং ক্লায়েন্ট পিচ করা, এভরিথিং ও ডিল করে আমার কাছে জাস্ট ক্লায়েন্ট এনে দেয়। আমার কাজ হচ্ছে সেই ক্লায়েন্টকে খুশি করা। আচ্ছা, ও ক্লায়েন্টটা নিয়ে আসবে, আপনি ক্লায়েন্টকে সলিউশন দিবেন, খুশি করব। হ্যাঁ, আচ্ছা ফাইন। এখন আমি মানে আপনাদের অ্যাপ্রোচটা এরকম যে একটা পিচ তৈরি করে ক্লায়েন্টকে, অনেক সময় কি ক্লায়েন্ট আপনাদের ডাকে আপনারা বিট করতে হয়, নাকি এরকমও হয় যে আপনারা নিজে থেকে কোনো একটা আইডিয়া, পার্টিকুলার একটা কোম্পানির জন্য একটা আইডিয়া নিয়ে এটা গেলেন? আসলে সত্যি কথা বলতে আমরা যখন শুরু করি, হ্যাঁ, তখন আমাদেরকে পিচ করতে হতো, বাট এখন আসলে আমাদেরকে আর পিচ করতে হয় না এখন। কারণ হয়তো একটা এসে গেছে যে আমরা মোটামুটি একটা পজিশনে চলে আসছি এখন বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং কোম্পানির নাম বলে অ্যানালাইজেন, ইনফ্যাক্ট গুগলে সার্চ দিলেও আমরা আগে আসি। তো ক্লায়েন্ট প্রথমেই আমাদেরকে ডাকে, অনেকগুলো কোম্পানিকেই ডাকে, এবং আমাদের সাকসেস রেটটা আমরা ধরে নেই মানে অলমোস্ট 100%। আসলে 100%ই আমরা ফেলিউর দেখি নাই এখনো। তো আমরা এই জায়গাটায় খুব কনফিডেন্ট যে আমরা যদি পিচ করার একটা সুযোগ পাই, যদি আমাদেরকে ডাকা হয়, অ্যান্ড এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আমি দেবো আমাদের যে পিপলস চ্যাম্প রিদওয়ান, তাকে। তার ডেজিগনেশন আবার পিপলস চ্যাম্প, কারণ সে দ্য রকের বড় ফ্যান, ঠিক আছে? তো এই কারণে তার অনুযায়ী দ্য পিপলস চ্যাম্প, সে মানে আমাদের মধ্যে চ্যাম্পিয়নের ভূমিকা পালন করে সে। হ্যাঁ, হবেই। তো সে যে পিচটা করবে, আমরা আমাদের টিমের প্রত্যেকে জানি যে রিদওয়ান ভাই গেছে, সো কিছু একটা হবে, আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আপনি তো অ্যাপস ডেভেলপ করেন, সফটওয়্যার ডেভেলপ করেন, কি কি ধরনের অ্যাপস তৈরি করেছেন যেটা আমরা বেসিক্যালি হচ্ছে ফেসবুক অ্যাপসটা ফোকাস করি, এবং পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপসের যে কাজগুলো আছে সেগুলো কাজ করছি, এবং গেমস ডেভেলপমেন্টের কাজও করছি। একটু যদি শেয়ার করেন কি কি, যেগুলো কি আমাদের দেশের ক্লায়েন্টের জন্য নাকি বাইরের? সবগুলো আমাদের দেশের ক্লায়েন্টের জন্য। এবং অ্যাপ্লিকেশনের যে কাজগুলো আছে সবগুলো আমাদের দেশের ক্লায়েন্টের জন্য। যেমন স্যামসাং এর সেলস ট্র্যাকিং এর একটা কাজ করছি আমরা ডেলের জন্য কাজ করছি। পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিস্ট্রিবিউশন যে পয়েন্টগুলো আছে তাদের কমপ্লিট সেলস ট্র্যাকিং এর কাজটাও আমরা এখন করছি। সেলস ট্র্যাকিংটা কিভাবে কাজ করে? কি সেলস ট্র্যাকিংটা হচ্ছে যেমন কোনো একটি প্রোডাক্টের বা কোনো একটি কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো একদম কোম্পানির হাউসগুলো থেকে একদম এন্ড ইউজার পর্যন্ত পৌঁছানোর যে মিডিয়ামটা এবং যে চেইনটা আছে, সাপ্লাই চেইন, এবং এই সাপ্লাই চেইনের প্রত্যেকটা স্টেজে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রাইস এবং আদার যে বিষয়গুলো আছে এগুলো ফ্ল্যাকচুয়েট করছে, এবং একটা সার্টেন টাইম পর্যন্ত কোম্পানির ওভারঅল রেভিনিউ ক্যালকুলেশন, প্রফিট ক্যালকুলেশন সবকিছুই আমাদের সেলস ট্র্যাকিং সফটওয়্যারের মধ্যে ইনভলভ থাকছে, ইনক্লুডেড দ্যাট প্রোডাক্ট। অর্থাৎ একটি প্রোডাক্টের কোম্পানির প্রোডাকশন হাউস থেকে শুরু করে এন্ড ইউজার পর্যন্ত কমপ্লিট যে সাপ্লাই চেইনটা আছে, এবং এই চেইনটা যদি একটি সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা কাজ করি তার আউটপুটটা যেরকম হবে, এবং সেটাই আসলে সেলস ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে আমরা করি। আচ্ছা, তাহলে এটা আপনারা এর জন্য করেছেন? আমরা ডেলের জন্য অলরেডি করেছি। বাংলাদেশের 3টা মেজর সেলস চেইন যাদের, হ্যাঁ, যেমন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ইজ এ হিউজ সেলস চেইন, আপনারা জানেন, প্লাস স্যামসাং প্লাস ডেল, 3টা আমাদের সেলস ট্র্যাকিং সফটওয়্যারের আন্ডারে চলছে। এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোটা এখন লঞ্চ হয়নি, এটা লঞ্চ হতে যাচ্ছে। কি আপনারা কি সলিউশনটা তৈরি করে শেষ করে দেন, নাকি এটা মেইনটেইন করার জন্য আপনাদের? অবশ্যই আমরা মেইনটেনেন্স করছি। কতদিনের জন্য এটা থাকে চুক্তি? এটা আসলে ডিপেন্ড করে, বাট আমরা আসলে শুরু থেকে যেহেতু আমরা বানিয়েছি, এটা যেহেতু আমাদের চাইল্ড, সো আমরা চেষ্টা করি তাদের সাথে থাকার, হ্যাঁ, এবং তারাও চেষ্টা করে আমাদের সাথে থাকার। কারণ একটা সফটওয়্যার যে যারা বানাচ্ছে তারা যদি সাথে থাকে তাহলে অনেক সুবিধা হয়, কারণ একটা হাজার হাজার লাইনের প্রোগ্রামিং কোড আরেকজন এসে আসলে নিতে পারে না, বা নিলেও সেটা ভালো আউটপুট পাওয়া যায় না। আচ্ছা, ধরুন আমি একটা জিনিস, আমি আপনার কাছ থেকে বিরতিতে যাওয়ার সময় হয়েছে আমাদের, তো আপনাকে আমরা বিরতির সময় পর্যন্ত একটু সময় দিব। সেই সময়টা হচ্ছে, ধরুন আমি এটিএন নিউজের এই ইয়াং নাইট যে প্রোগ্রামটা হচ্ছে এটার ব্র্যান্ডিং করতে চাই, মার্কেটিং করতে চাই, এটা আরও অনেক বেশি লোক দেখবে, এটা আরও অনেক বেশি অডিয়েন্স পাবো আমি, বা দর্শক পাবো এখানে। তো এটার জন্য আপনি কি ধরনের সলিউশন আমার কাছে নিয়ে আসবেন?
একটা প্রেজেন্টেশন দিবেন আপনি আমাকে বিরতি থেকে ফিরে আসার পরে। আপনি প্রেজেন্টেশন তৈরি করুন, আপনারা ব্রেনস্টর্মিং করুন, আমি প্রেজেন্টেশনটা দেখতে চাই বা শুনতে চাই, আমার দর্শকরা শুনতে চাই বিরতির পরে। উইদাউট এনি পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট অবশ্যই দেওয়া হবে, অন্যভাবে দেওয়া হবে। আচ্ছা, ক্যাশে হতে দিব না, কাইন্ডলি দিব। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা অপেক্ষা করুন, একটা প্রেজেন্টেশন দেখবেন, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম ইয়াং নাইটে। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা শুনছিলাম ডিজিটাল মার্কেটিং বিষয়ে। দুইজন তরুণ প্রতিভাবান মার্কেটিং এক্সপার্ট, অনলাইন মার্কেটিংয়ে তারা এক্সপার্ট, তারা ডেভেলপার, তারা কাজ করছেন। বিরতিতে যাওয়ার আগে আমি তাদেরকে বলেছিলাম যে মনে করুন আমি ক্লায়েন্ট, আমি ইয়াং নাইটকে প্রমোট করতে চাই, ইয়াং নাইট নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে মার্কেটিং করতে চাই। তো আপনি আমাকে কিভাবে স্যাটিসফাই করবেন, কি ইনোভেশন আপনার এই প্রেজেন্টেশনের মধ্যে থাকবে? চলুন আমরা এই প্রেজেন্টেশনটা দেখে আসি বা শুনে আসি। আচ্ছা, এবার আপনাদের পরীক্ষা শুরু হলো। আচ্ছা, প্রথমেই বলি মানে বিনা পয়সার প্রেজেন্টেশন আমরা সাধারণত দিই না। হ্যাঁ হ্যাঁ, বাট তারপরও প্রেজেন্টেশন দেওয়ার জন্য নিশ্চয় পয়সা নেন না? অবশ্যই। দেখা যাচ্ছে অনেক বড় কিছু পেয়ে যেতে পারে। তো আমরা এক্সপেক্ট করবো যে আপনার সাথে আমার আবার দেখা হবে। অবশ্যই। আচ্ছা, তো মানে এখন ইয়াং নাইটে আমি কিন্তু রেগুলার একজন দর্শক ইয়াং নাইটের। তো আমি এখানে দেখেছি যে ইয়াং নাইটে যারা আসছেন, হ্যাঁ, তারা অলরেডি কিছু একটা করছেন বা অলরেডি করে ফেলেছেন বা অলরেডি দাঁড়িয়ে গেছেন, তাকে আমরা নিয়ে আসছি। নিয়ে এসে আমরা তাকে বলছি যে আপনি কি করেছেন, তার এক্সপিরিয়েন্স শেয়ার হচ্ছে, কিভাবে করেছেন। এক্স্যাক্টলি। বাট ইয়াং নাইটকে যদি সাধারণ মানুষের মধ্যে আরও নিয়ে যেতে হয়, তাহলে তাদেরকে আনতে হবে যারা হচ্ছে ইয়াং নাইটে আসতে পারছে না। ঠিক আছে, যারা কিছু একটা করতে চাচ্ছে, হ্যাঁ, মানে তাদের জন্য আপনি কিন্তু এক্সপার্টদের নিয়ে আসছেন। কিছু একটা করতে চাচ্ছে নাকি কিছু একটা করে ফেলেছে তাদের না, কিন্তু আমি কিন্তু বলছি না যে যারা করতে চাচ্ছে, আমরা ছাড়াও কিন্তু অনেক মানুষ আছে যাদের মধ্যে ক্রিয়েটিভ আইডিয়াস আছে, তারা নিয়ে বসে আছে বাট তারা আসতে পারছে না, তাদের কোনো ডিসএবিলিটির কারণে হয়তো তারা আসতে পারছে না। তো তাদেরকে একটা সুযোগ করে দেওয়া। যেমন সিম্পলি যদি আমরা বলি যে বিভিন্ন গানের অনুষ্ঠান হচ্ছে ইন্ডিয়াতে, আপনি চিন্তা করেন একটা গানের অনুষ্ঠান যখন হয়, কোথা থেকে একটা মানুষ খুব সামান্য গান করছে, মানে তাদের এলাকায় গান করে বেড়ায়, কিন্তু তারা টিভিতে তাকে যখন দেখানো হচ্ছে, সে যখন তার গানটা গাচ্ছে, আলটিমেটলি সে কিন্তু দেখা যাচ্ছে অনেক উপরে উঠে যাচ্ছে এবং এরপরে সে নোন হয়ে যাচ্ছে। তো ওয়াই নট ইয়াং নাইট কেন এরকম একটা মিডিয়াম হবে না এন্টারপ্রেনারদের জন্য, ইয়াং এন্টারপ্রেনারদের জন্য, যে যারা আসলে যাদের মধ্যে আইডিয়াস আছে। তো আমরা সিম্পলি আপনাকে আইডিয়া তখন এভাবেই আসবে আমাদের ইয়েটা, যে আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করব, যে ক্যাম্পেইন সেটা কোনো একটা কন্টেস্ট হতে পারে, আমরা সোশ্যাল মিডিয়াতেই একটা কন্টেস্ট চালাতে পারি বা একটা গেমস চালাতে পারি, এনিথিং, যেখান থেকে আমি আসলে মানুষের কাছ থেকে তাদের ক্রিয়েটিভ আইডিয়াসগুলো নিব, সে নিয়ে আমরা সেটাকে প্রসেস করব ব্যাক এন্ডে। সেখান থেকে আমরা যারা, বরং সেই ক্ষেত্রে আপনি যাদেরকে এখন ইয়াং নাইটে নিয়ে আসছেন, তাদের কাছে আপনি তাদের আইডিয়াসগুলো শেয়ার করলেন, তারা বসে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করলো, কার আইডিয়া সবচেয়ে ভালো। কোনো একটা আপনি কোশ্চেন করলেন, আপনি যেমন আমাকে একটা কোশ্চেন ছুড়ে দিলেন, এরকম একটা কোশ্চেন কন্টেস্টের মধ্যে ছুড়ে দেওয়া যেতে পারে, একটা ক্যাম্পেইন তাকে ডিজাইন করতে দেওয়া হতে পারে, তাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে বলতে হতে পারে। ঠিক আছে, তো সে তার একটা আইডিয়া প্রোভাইড করলো, আপনাকে একটা ক্যাম্পেইন ডিজাইন করে, তখন আমরা তাকে ঠিক হ্যাঁ, আপনি ধরেন ইয়াং নাইট প্রোগ্রামকে প্রমোট করবেন, এই ক্যাম্পেইনটাই আপনি অনলাইনে কন্টেস্ট হিসেবে ছেড়ে দিলেন। আচ্ছা, আমি প্লিজড, আপনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, কোনো সন্দেহ নাই। আমার প্রোডিউসার শুনছেন, আমার অনুষ্ঠান শুনছেন, আমার মনে হয় প্রোডিউসার আপনাকে বলবেন যে আপনি করে ফেলেন এবং আপনি করে দেখাবেন, ইয়াং নাইট কারা প্রমোট হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি এবার বলেন যে কি একটা অ্যাপস তৈরি করা যেতে পারে এটা প্রমোট করার জন্য। এটা প্রমোট করার জন্য আমরা এমন একটি যদি অ্যাপস তৈরি করি যেখানে একটি গ্রাউন্ড থাকবে এবং সে গ্রাউন্ডে এই ইয়াং যে নাইট শোটা আছে বা যে প্রোগ্রামটা আছে, এখানে আমরা বেসিক্যালি যে কাজগুলো করছি, যে ইয়াং এন্টারপ্রেনার অথবা ইয়াং সাকসেসফুল পারসন বা ইনোভেটর যারা আছেন, সো এরকম কিছু একটি হওয়ার জন্য তার ব্যাক এন্ডে যারা থাকতে পারে, যেমন আইটি ইন্ডাস্ট্রিতে এন্টারপ্রেনার হতে পারে, ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এন্টারপ্রেনার হতে পারে, অথবা আমরা একদম রুট লেভেলে যদি চলে যাই, গ্রামে কুটির শিল্প বা যে সামাজিক যে কোনো শিল্পগুলো আছে, সেক্টরে সে ভালো করছে তাকে, এবং সেই জায়গাগুলোতে সে তার আইডিয়াগুলো শেয়ার করলো এবং সেই আইডিয়াগুলো নিয়ে আমরা কোনো একটি অ্যাপসের মাধ্যমে বা কোনো ফিল্টার করে তখন আমরা একটা আউটপুট নিয়ে আসি। 100 তে 100 আপনারা দুজন এখন ভাগ করে নেন, কে 50 নেবেন, 50 নাকি কম, দুজনেই 100 তে 100। আচ্ছা, 100 তে 100 না, ফাইন। আপনার কাছ থেকে এবার আমি অনেকগুলা বিষয় জানতে চাইবো, খুবই ছোট ছোট করে। সেটা হচ্ছে বাংলাদেশে এখন অনলাইন মার্কেটিং এর জন্য বাজারটা কত বড়, আসলে কি অবস্থায় আছে? আচ্ছা,
অনলাইন মার্কেটের বাজার এখন অনেক ভালো অবস্থায় আছে আসলে, খুবই খুবই প্রমিসিং স্টেজে আছে, যে কারণ মোট বাজারের কত কত শতাংশ এটা আসলে online? কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে। যেমন তারপর আমরা একটা যাদের ধারণা সাথে দিতে- কাজ করছি, ঠিক আছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু তারা একটা এক্সপেরিমেন্টাল ফেজে আমাদেরকে রিক্রুট করেছিল, সত্যি কথা বলতে, যে আসলে করে দেখো, করে দেখাও, যদি হয় তাহলে হবে। তো এইরকম ফেজে আমরা 2 থেকে 3% পেতাম শুরুর দিকে, আমি আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি তখন। বাট এখন দেখা যাচ্ছে এটা 50%, মোর দ্যান 75% ক্রস করে এইভাবে বেড়েছে। এইভাবে বেড়েছে। এর একটা মেজর কারণ হচ্ছে অনলাইনে যে এঙ্গেজমেন্টটা হয়। আপনি অন্যান্য মিডিয়ার সাথে অনলাইন মিডিয়াতে একটা তফাৎ তো আছে। তফাৎটা আমি যেটা মনে করি, পার্সোনালি যেটা মনে করি, সেটা হচ্ছে আপনি একটা টিভি অ্যাড দেখছেন ধরেন, হ্যাঁ, অথবা পেপারে আপনি একটা কিছু দেখছেন, সেই অ্যাডটা আপনি দেখলেন, দেখে আপনি খুব মেজাজ খারাপ হলো আপনার, খুব ইচ্ছা করছে যদি অ্যাড বানানো যে বানিয়েছে তাকে আমি যদি মারতে পারতাম আমার খুব ভালো লাগতো, এরকম ইচ্ছা কিন্তু হয় অনেক সময়। তো বা product আমার কিন্তু ওই যার ফিডব্যাকটা product-এর দরকার, মালিক। আবার কিন্তু ওই নেগেটিভ ফিডব্যাকটাও দরকার। কিন্তু ঠিক আছে? ট্রেডিশনাল মিডিয়াতে এটা সম্ভব না। আপনি কিন্তু ট্র্যাডিশনাল মিডিয়াতে সেটা পাচ্ছেন, বাট সেটা একটা সার্টেন, আপনাকে হয়তো কেউ ফোন করে বলছে, বাট কিন্তু সাথে সাথে কতজন পারে এটা? ইনস্ট্যান্ট পারছে না। না। বাট অনলাইন মিডিয়াতে কিন্তু ইনস্ট্যান্ট করা সম্ভব, যে আমি সাথে সাথে কমেন্ট দিলাম যে আমারটা এবং পছন্দ কি হয়নি। কমেন্ট করলাম অন্যান্য হাজার হাজার অডিয়েন্স সেটা দেখতে পারবে। হ্যাঁ, এটাই। এবং এখানেই আমাদের কাজটা চলে আসে, যে আমরা ডেইলি, যেমন আমরা স্যামসাং মোবাইল বাংলাদেশ, ঠিক আছে, এখান থেকে এখানে আমরা ডেইলি কয়েক হাজার কোয়ারি রিসিভ করি, মানে বিভিন্ন কাস্টমারদের কাছ ফিডব্যাকটা থেকে। আসলে খুব দ্রুত আমরা পাচ্ছি। এবং আচ্ছা। অনেক কাস্টমার কিন্তু নেগেটিভ কমেন্টস দিচ্ছে, অনেক নেগেটিভ কমেন্টস দিচ্ছে, যেটা আসলে সহ্য করা অনেক ক্ষেত্রে পসিবল হয় না, অনেকের ক্ষেত্রে কিন্তু করতে হয়। But আমাদের কাজ কিন্তু কোনোভাবেই আমরা এটাকে, মানে সে যত খারাপ টেম্পার লুজ করা যাবে না, লুজ করা যাবে, ওয়েলকাম করা লাগবে। ওয়েলকাম করা লাগবে। আচ্ছা, এবার আপনার কাছে জানবো, যেটা হচ্ছে যে একটা ধারণা চালু আছে আমাদের দেশে এবং অনেকে করেও থাকেন, অনেক মার্কেটিং কোম্পানি, যে ফেসবুকে আমরা দেখা যায় আমার একটা ফেসবুক ফ্যান পেজ আছে, ফেসবুক ফ্যান পেজে যদি 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ লাইক থাকে তাহলে মনে করি যে অনেক বড় কোম্পানি, অনেক জনপ্রিয়, কিন্তু অনেকে ফেক লাইক কিনে থাকে। এটা কি ঠিক, বা এটা কি করা উচিত? আসলে ফেক শেষ প্রশ্ন কিন্তু এটা আজকের ফেক অনুষ্ঠানে। লাইকের একটি বিষয়ে বর্তমান সময়ে মার্কেটে প্রচলিত আছে, বিষয়টি আমরা জানি বাট বিশ্বাস করতে চাই না। কারণ হচ্ছে ফেক লাইক যারা, তারা আসলে বিভিন্ন ধরনের টুলস ইউজ করে বা অনেক কিছু ইউজ করে, সে ব্যাপারে বিস্তারিত যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। তো আমরা যেটি বিশ্বাস করি, আমরাই কাজ করছি হচ্ছে একদম এন্ড ইউজারের সাথে, অর্থাৎ প্রত্যেক পার্সনের সাথে, যার সাথে একজন মানুষ হবে, সে কম্পিউটারে বসবে, আমাদের কিছু ফিডব্যাক দিবে, আমাদের কিছু কাজ তারা গ্রহণ করবে। সেটা যারা ensure ফেক, করছে। তাদের সাথে আমাদের আসলে কোনো সম্পর্ক কোনো নেই। ইন্টারাকশন নাই। আচ্ছা, আপনার জন্য 15 সেকেন্ড, ভবিষ্যতে কি করবেন তরুণ প্রজন্মের জন্য? তরুণ প্রজন্মের জন্য দক্ষ জনশক্তি তৈরি করার আসলে জন্য। এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছি, আমাদের প্রায় 3-4 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে যে আমরাও শিখতে চাই, আমাদেরকে কিছু শিখান। আমিও শিখতে চাই। তো ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যানালাইজ এন্ড স্কুল অফ অসামনেস। আমরা এটার নাম দিয়েছি অ্যানালাইজ এন্ড স্কুল অফ অসামনেস। আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছি। তো সেখানে আমরা যে কাজগুলো করছি সেই জিনিসগুলো নিয়ে আমরা ট্রেনিং দেবো। এবং এটা আসলে ট্রেনিং ঠিক না, আমরা বললাম স্কুল অফ অসামনেস। এখানেও কিছু মজা থাকবে, আপনি বুঝতেই পারছেন আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো, এখানে হয়তো সরাসরি তাকে ট্রেনিং দেওয়া হবে না, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করবো। এবং আপনারা অবশ্যই ওয়েলকাম। আপনি যেহেতু আসতে চাইলেন, তো অবশ্যই আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। তো যারা আসতে চায় মোস্ট ওয়েলকাম। আপনারা অ্যানালাইজের ওয়েবসাইটের অ্যাড্রেস অলরেডি হয়তো দেখে ফেলেছেন, তো সেখানে গেলেই আপনারা আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো দেখতে পারবেন, আমরা কি কি কোর্স প্রোভাইড করছি। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই অ্যানালাইজের ওয়েবসাইট থেকে মানুষজন দেখতে পাবে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা অনেক বড় হন, অনেক মানুষের সার্ভিস দেন এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সাহায্য করেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন নিউজকে অনেক অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করব ডিজিটাল মার্কেটিং নিয়ে আড্ডা। পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আবার আগামী দিন দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন।